ট্যুরিস্ট গাইডের রূপে কাজ করা রমেশ নিজের বিদেশি স্ত্রী অনামিকা আর তার মা সরোজিনীকে নিয়ে বাড়িতে আসে। বাবা রমেশ, এরা কারা? এনারা বিদেশি পর্যটক মা। এনারা ভারতে এসেছে পুরাতন বাড়ি দেখার জন্য। কিছুদিন ধরে আমরা একসাথে ঘুরছি। এনারা চাইছিলেন আমাদের বাড়ি দেখতে, তাই আমি এনাদেরকে সঙ্গে করে নিয়ে এলাম। বেশ বাবা, এনাদের বসতে বলো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি বলে সারদা চলে যায়। অনামিকা, রমেশ, সরোজা তিনজনেই সোফাতে বসে। রাম, নিজের মাকে বলেছ আমাদের ভালোবাসার কথা? আমরা বিয়ে করতে চাই সে কথা জানিয়েছ? সেজন্যই আমরা এখানে এসেছি ওনার সাথে দেখা করতে। হ্যাঁ বাবা রমেশ, নিজের মাকে বলো ভালো দিন দেখে তোমাদের বিয়ে দিয়ে দিলে আমি তাহলে চলে যাব। আবার যখন বাচ্চা হবে তখন আমি আবার আসব। ওরে বাবা, কি করে বলি? তার উপরে আমার মা তো বিদেশিদেরকে পছন্দই করে না। রমেশ এ কথা বলছিলই ততক্ষণে সারদা সবার জন্য ট্রেতে করে কফি নিয়ে সেখানে আসে। তারপর সবাই কফি খেতে লাগে। যখন দেখে রমেশ মুখ খুলে কিছুই বলছে না, তখন অনামিকা নিজে থেকে বলে ওঠে, আন্টি, আমি আর রাম একে অপরকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। অনামিকার এ কথা শুনে সারদা কটকটিয়ে রমেশের দিকে চেয়ে দেখে। রমেশ তো খুব ভয় পেয়ে যায়। হ্যাঁ মা, আমি অনামিকাকে খুব পছন্দ করি। এ কথা বলাতে সারদা আর কোনো উত্তর দিতে পারে না। ততক্ষণে প্রসাদ পুরোহিত মশাইকে নিয়ে সোজা বাড়ি ঢোকে। সারদা এবার রেগে মেগে দেখে বলে, মনে হচ্ছে তুমি সবকিছু আগে থেকেই জানতে। হ্যাঁ সারদা, আমি বলেছিলাম তুমি রাজি হবে। ওহো, তার মানে তুমি আসল ডাইরেক্টর। তাহলে তো বিশেষ করে তোমারই পুজো করতে হয়। একথা বলে সারদা সেখান থেকে চলে যায়। পুরোহিত মশাই পঞ্জিকা দেখে একটা ভালো মুহূর্ত বের করেন। তারপর সেই মুহূর্ত দেখে ধুমধাম করে বিদেশি অনামিকার সাথে দেশি রমেশের বিয়ে হয়। তারপর দেশি শাশুড়িমা আর বিদেশি বৌমার মধ্যে ঘরের ভেতরেই খেলা শুরু হয়। সেদিন প্রায় সকাল ৮টা বাজে। শরীর খুব একটা ভালো না লাগার কারণে সারদা ঘুম থেকে একটু দেরি করে ওঠে। সে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে দেখে বাইরে খুব ধুলো ময়লা, কেউ ঝাঁট দেয়নি, কোথাও জল ছেটানো হয়নি, আলপনাও দেওয়া হয়নি। অনামিকার উপরে সারদা ভীষণ রেগে যায়। অনামিকা, অনামিকা, কোথায় তুমি? বেরিয়ে এসো তো। এভাবে সে চিৎকার করে ডাকে। ওদিকে রান্নাঘরে অনামিকা রান্না করছিল। শাশুড়িমা চিৎকার করে অনামিকাকে যে ডাকছে সেটা সে শুনতে পায়, কিন্তু তার তোয়াক্কা না করে অনামিকা রান্নাঘরে কাজ করতে লাগে। রান্না ছেড়ে সে শাশুড়িমার কাছে যায় না। বলেছিলাম বিদেশি বৌমা এনো না, ভালো মেয়ে খুঁজে দেব, সবই কপাল। একথা ভাবতে ভাবতে সে রান্নাঘরে যায়। দেখে রান্নাঘরে অনামিকা রান্না করছে। হ্যাঁ গো বৌমা, সেই কখন থেকে চিৎকার করছি, তুমি কি কানে শুনতে পাও না? কি হয়েছে মা, আপনার কি চাই? আমি তো আছি, আমাকে বলুন না আপনার কোন জিনিসের প্রয়োজন। আমি বাইরের থেকে কত চিৎকার করলাম। আরে আরে, তাই বুঝি? বলুন না মা, কি হয়েছে? বাইরে এখনো ঝাড় দেওয়া হয়নি, আলপনা দাওনি। কেউ দেখলে কি বলবে যে নতুন বৌমা খুব বড় একটা কুড়ে। আপনি এভাবে চিৎকার করবেন, কুড়ে কুড়ে আমাকে বলবেন, তাহলে বাইরের লোকেরা শুনে আমাকে সবাই কুড়েই তো বলবে। এভাবে আমাকে কেন বলছো? আমি শুধু তোমার মুখের উপরেই নয়, এ কথাটা তোমার মায়ের মুখের উপরেও বলতে পারি। আর অন্যের নাম লাগিয়ে আমার উপরে উল্টোপাল্টা কথা বলো না। দেখুন মা, আমি ওসব কাজ করতে পারবো না। ওই ঝাঁটা দিয়ে ঝাড় দিলে আমার হাত লাল হয়ে যায়। আর ওই আলপনাও দিতে পারবো না, আমার পিঠে আজকাল খুব ব্যথা হচ্ছে। হে ঈশ্বর, বলেছিলাম তোমায় একটা দেশি বৌমা দিও যে ঘরের সব কাজকর্ম করবে। এরকম বিদেশি বৌমা কপালে জুটুলে এবার দেখো আমার কি পরিস্থিতি। এ কথা বলে সারদা বাইরে বেরিয়ে আসে। তারপর ঝাড় দিয়ে সেখানে আলপনা দিতে লাগে। ঠিক সেই সময় রমেশ হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসে। দেখে মা আলপনা দিচ্ছে। মা, তুমি এখানে দাঁড়িয়ে আলপনা দিচ্ছ, তোমার বৌমা কোথায়? আমার বৌমা যেমন তেমন বৌমা নয়, বিদেশি বৌমা। এভাবে বলাতে রমেশ আর কোনো উত্তর না দিয়ে মনে মনে ভাবতে লাগে, স্বদেশি শাশুড়ি, বিদেশি বৌমা, এদের মধ্যেকালে ঢুকলে আমি কোনো দেশেরই আর থাকবো না। মাথা ব্যথা ছাড়া কিছুই নয়। যাই বাবা, নিজের কাজ করি। এরকমটা ভেবে সেখান থেকে সে চলে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন সারদা কুয়ো থেকে জল তুলছিল। ঠিক সেই সময় অনামিকা কুয়োর কাছে যায়। মা, আপনার জল কেন চাই? জামা কাপড় কাচার জন্য বৌমা, তুমি গিয়ে বিছানায় বসোগে। না না মা,
আমিও জামা কাপড় কাচতে চাই, বলুন না কি করে কাচতে হয়। ওখানে ওয়াশিং পাউডার রাখা আছে, গিয়ে নিয়ে এসো। এভাবে বলে সে মাটির উনুনটার দিকে দেখায়। সে সেখানে গিয়ে পুরো ছাই নিয়ে এসে যেখানে জল রাখা ছিল তার মধ্যে ফেলে দেয়। সারা জল একদম ঘোলা হয়ে যায়। তা দেখে সারদা ভীষণ রেগে যায়। অনামিকা হাসতে লাগে। সারদা কোনো উত্তর না দিয়ে সেই জল ফেলে আবার থেকে কুয়ো থেকে জল তুলে সেই বালতিগুলোকে ভরে। অনামিকা আবার হাসতে লাগে। আবার উনুনের কাছে গিয়ে ছাই নিয়ে এসে বালতিতে ঢালবেই কি সারদা ব্যাপারটা দেখে ফেলে। সারদা বলে ওঠে, না না বৌমা, আমি জামা কাপড় কেচে নেব, তোমাকে আমি পরে ডাকবো। এভাবে বলাতেই অনামিকা কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি করে ওই ছাইগুলো নিয়ে গিয়ে আবার জলের বালতিতে ফেলে দেয়। সারদা সেই জল আবার ফেলে, আবার কুয়ো থেকে নতুন জল ভরে। তারপর একদিন, অনামিকা, চলো চাষের জমির দিকে যাব। চাষের জমির দিকে কেন মা? আমি বললে বুঝবে না, নিজের চোখেই দেখে নিও। আচ্ছা মা, কি করে যাব? গরুর গাড়িতে করে বৌমা। একথা বলা মাত্রই প্রসাদ একটি গরুর গাড়ি নিয়ে আসে। সারদা আর অনামিকা গিয়ে গরুর গাড়িতে বসে পড়ে, হাতে একটা ছড়ি নিয়ে। গরুর গাড়িটি এবার ধীরে ধীরে এগিয়ে যেতে লাগে। একটু দূরে যাওয়ার পরেই পঞ্চায়েত বাবুর স্ত্রী সুলোচনার চিৎকারের আওয়াজ শোনা যায়। হে ভগবান, কেউ আছে কি? কেউ সাহায্য করো, আমার ছেলে কুয়োর মধ্যে পড়ে গেছে, কেউ আমাকে সাহায্য করো। এভাবে সুলোচনা চিৎকার করছিল। তার চিৎকার শুনে প্রসাদ নিজের গরুর গাড়িটি থামায়। চিৎকার শুনে সবাই কুয়োর দিকে ছুটে যাচ্ছিল। সারদা, প্রসাদ, অনামিকা তারাও গরুর গাড়ি থেকে নেমে কুয়োর দিকে যেতে লাগে। কুয়োর ভেতরে একটি বাচ্চা মেয়ে ডুবে যাচ্ছিল। হে ঈশ্বর, কেউ আমার মেয়েকে বাঁচাও, কেউ বাঁচাও। যার কুয়োর নিয়ে জ্ঞান আছে সেই বাচ্চাটিকে বাঁচাতে পারবে। এভাবে সে বলে। তার কথা শুনে অনামিকা একটু চিন্তায় পড়ে যায়। ওদিকে জলের ভেতরে বাচ্চাটি পড়েছিল, সে সাহায্যের জন্য চিৎকার করতে লাগে। সুলোচনা সেখানে উপস্থিত সবার কাছে গিয়ে বাচ্চাটিকে বাঁচাবার জন্য ভিক্ষে করতে লাগে। মা, বাচ্চাটিকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে যাচ্ছে না কেন? তখন সারদা ওই কুয়োর একটা গল্প বলে। তাই জন্য কেউ ওই কুয়ো থেকে কিছু বের করতে যায় না, যে যাবে সেই নষ্ট হয়ে যাবে। ননসেন্স, এই সব শুধু গল্প। একথা বলে হঠাৎ করে সেই কুয়োতে ঝাঁপ দেয় অনামিকা। তা দেখে সকলেই অবাক হয়ে যায়। সকলে এটা নিয়ে চিন্তা করতে লাগে যে এবার অনামিকার কি হবে। কিছুক্ষণের মধ্যে অনামিকা যে কুয়োর মধ্যে ঝাঁপিয়েছিল সে সুলোচনার মেয়েকে নিয়ে বেরিয়ে আসে। মেয়েটিকে আগে একটি জায়গায় শোয়ানো হয়, তারপর পেট টিপে জল বের করতে লাগে। তার সাথে সাথে মুখে অক্সিজেনও দেয়। সারদা তার পা ঘষে গরম করতে লাগে, আর সুলোচনা তার হাত ঘষে গরম করে। তারপর কিছুক্ষণ পরে সুলোচনার মেয়ে নিজের জ্ঞান ফিরে পায়। এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে মাসি। দেখুন, আপনারা সব পুরুষেরা, কারোর স্বামী, কারোর বাবা, কারো ভাই, সবারই কিছু না কিছু একটা সম্পর্ক আছেই। মৃত্যুর ভয়ে আপনারা কেউ এই বাচ্চাটিকে কুয়ো থেকে তুলতে গেলেন না। একবার ভেবে দেখুন আপনারা কেমন। এভাবে বলাতে সেখানে যত লোকেরা উপস্থিত ছিল কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তারপর সারদা অনামিকা গরুর গাড়িতে করে চাষের জমির দিকে চলে যায়। সারদা অনামিকাকে নিজের চাষের জমি দেখায় আর সেই জমির বিবরণও দেয়। ওদিকে পঞ্চায়েতবাবু নিজের স্ত্রী সুলোচনার মুখে জানতে পারে কিভাবে বাচ্চাটিকে বাঁচানো হয়েছে। শোনা মাত্রই পঞ্চায়েতবাবু দেরি না করে সারদার বাড়িতে চলে আসে এবং বাড়ির বাইরে দাঁড়িয়ে পড়ে। বিদেশি বৌমা, অনামিকা, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার মেয়েকে দ্বিতীয় জীবন দিয়েছ, আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। আমি এসব কথার খুব একটা মানে বুঝি না। আমি শুধু চাই যেন সবাই সুখে থাকে। বিদেশি হওয়া সত্ত্বেও জীবনের অনেক মূল্য বোঝো তুমি। রমেশ, খুব ভাগ্যবান তুমি। একথা বলে সেখান থেকে তিনি চলে যান। নিজের বিদেশি বৌমার এত সুনাম করে গেলেন পঞ্চায়েতবাবু, তা দেখে সারদা ভীষণ আনন্দিত হয়। তা দেখে সারদার মধ্যে এবার একটু একটু করে পরিবর্তন আসে। বিদেশি বৌমা বিদেশি হাবভাব ছেড়ে এবার দেশি কাজ করছে, আর সে যদি পুরোপুরিভাবে দেশি হয়ে যায় কতই না ভালো হবে। এরকম কথা সারদা ভাবে, আর একথা ভেবে সে মনে মনেও খুব আনন্দিত হয়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার আমরা হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।
বৌমা অনামিকা ঠেলায় সিঙ্গারা বানাবার সব বন্দোবস্ত করে। তারপর জোর গলায় সে বলে, মা তাড়াতাড়ি আসুন, আমাদের অনেক দেরি হয়ে গেছে। বৌমার ডাক শুনে শাশুড়ি মা শারদা ভেতর থেকে একটা ছোট্ট টাকার বাক্স নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে। আহা বৌমা, এত কেন চিৎকার করছো? আমি তো আসছি। আমি চিৎকার করলাম বলেই তো বেরিয়ে এলেন। অনামিকা এভাবে কথা বলছিলই হঠাৎ করে শারদা মধ্যেখানে বলে ওঠে, তা না হলে কি আমি কুম্ভকর্ণের বোনের মতন ঘুমুতাম? এই তরুণ প্রসাদ ভেতর থেকে বাইরে বেরিয়ে আসেন আর শারদার কথাগুলো শুনে ফেলেন। আরে বা শারদা, তুমি সব সময় সত্যিটা স্বীকার করো বলেই আমার তোমার খুব প্রশংসা করতে ইচ্ছে হয়। প্রসাদের এভাবে বলাতে অনামিকা মুচিমুচি হাসতে লাগে। শারদা ভীষণ রেগে যায়। সে গিয়ে পয়সার বাক্সটা ঠেলায় রেখে আসে। 100 টাকার খুচরো রেখে দিয়েছি এর মধ্যে, সাবধানে যেও। আচ্ছা বেশ মা। অনামিকার ওভাবে বলার পরে শারদা সেখান থেকে চলে যায়। ছেলে কোথায় বৌমা? তিনি গ্যাসের জন্য বেরিয়েছেন বাবা। এখন সে গ্যাসের জন্য কেন গেছে? গ্যাস শেষ হয়ে গেছে বাবা। উনি বললেন গ্যাস নিয়ে সোজা বাজারে যাবেন, তাই আমি জিনিসপত্র ঠেলাই করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে বৌমা, তবে ধারে কাউকে কিছু দিও না, কারণ আমরা প্রত্যেকদিন এক জায়গাতেই তো ঠেলা লাগাই না। হ্যাঁ বাবা, যেখানেই বাজার লাগে আমরা সেখানেই গিয়ে সিঙ্গারা বিক্রি করি। সেই টাকা দিয়েই তো আমাদের সংসার চলে। সেই জন্যে বাবা আমি ধারে জিনিস দেব না, যে আসবে টাকা দেবে আর জিনিস নেবে। বেশ করেছো বৌমা, এবার তুমি যাও। ওদিকে ছেলে গ্যাস নিয়ে বেরিয়ে গেছে হয়তো। এবার আমি আসি বাবা। এ কথা বলে অনামিকা সিঙ্গারার ঠেলাটি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সেটি মন্দারপল্লী গ্রাম ছিল। বাজারে একটি গাছের তলায় রমেশ গ্যাস সিলিন্ডার নিয়ে অনামিকার সেখানে আসার অপেক্ষায় ছিল। সে কি, অনামিকা তো এখনো আসেনি। বাজার শুরু হয়ে গেছে, ধীরে ধীরে খদ্দেরেরা আসতে শুরু করেছে। অনামিকা কখন আসবে আর সে কখনই বা সিঙ্গারা বানাবে? এ কথা ভেবে সে অনামিকাকে ফোন লাগায়। হ্যালো অনামিকা, তুমি কোথায়? এই মাত্র আমি মন্দারপল্লীর বাজারে ঢুকেছি। তুমি কোথায় গো? আমি গ্যাস নিয়ে বাজারে এসে গেছি, তুমি তাড়াতাড়ি এসো। আরে পা গো, তোমার কাছে কোনো জাদু আছে নাকি? তুমি বাড়ি থেকে বেরোলে, শহরে গেলে, আবার গ্যাস নিয়ে মন্দারপল্লী গ্রামেও পৌঁছে গেলে। অনেক প্রশংসা হলো। এবার বাজারের মধ্যে একটি গাছ আছে, তার নিচেই আমি দাঁড়িয়ে আছি, সেখানেই চলে এসো। এ কথা বলে রমেশ ফোনটি রেখে দেয়। অনামিকাও ফোনটি কেটে দেয়। তারপর ঠেলা নিয়ে সে ওই গাছের দিকে যেতে লাগে। তারপর প্রায় 7:30 বাজে বিকেলবেলায় শারদা রান্না করছিল আর প্রসাদ সিরিয়াল দেখতে দেখতে দুঃখিত হচ্ছিল আর চোখের জল ফেলছিল। ইস, কাবেরী বৌমা কতই না ভালো মেয়ে, আর সে কিনা এরকম দুষ্টু শাশুড়ি পেল। সে কি শয়তান, জানি না এবার বেচারা কাবেরীর কি হবে। একথা সে ভাবছিলই, ততক্ষণে শারদা একটি চামচ নিয়ে প্রসাদের কাছে যায়। দেখে প্রসাদ বসে বসে চোখের জল ফেলছে। এসব দুঃখের সিরিয়াল দেখে ব্যাস তোমার কান্না শুরু। এই দুঃখ এখন শেষ হবে না, তাই আমাকে গিয়ে টিউশন থেকে বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে। একথা ভেবে শারদা চামচটি সোফার ওপরে রেখে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে হাঁটতে হাঁটতে টিউশনে পৌঁছে যায়, যেখানে হরিশ আর ভাবনা টিউশন পড়ত। তারপর তাদের দুজনকে সঙ্গে করে নিয়ে আবার হাঁটতে হাঁটতে শারদা নিজের বাড়ি ফিরে আসে। রাস্তার বাতিতেই পুরো মন্দারপল্লী গ্রাম খুব জগমগ করছিল, আর অনামিকাও সেখানে দাঁড়িয়ে সুস্বাদু সিঙ্গারা বানাচ্ছিল। আসুন বাবু আসুন, গরম গরম একদম টাটকা সিঙ্গারা আপনাদেরকে ডাকছে। আসুন বাবু আসুন। এভাবে সে ডাক দেয়। লোকেরা সিঙ্গারা খাওয়ার জন্য সেখানে আসে। রমেশ টাকা নেয় আর তার পরিবর্তে তাদেরকে সিঙ্গারা দেয়। তাদের ঠেলায় প্রচুর ভিড় লাগে। অনামিকা, অনেক হয়েছে। আগে যে সিঙ্গারাগুলো বানিয়েছো সেগুলো ঠেলার আশেপাশের লোকেদেরকে দিয়ে দাও। পরে যদি প্রয়োজন হয় তখন তুমি আরো বানিও। রমেশের কথায় অনামিকাও রাজি হয়ে যায়। তারপর অনামিকা সিঙ্গারা প্যাক করে তাদেরকে দিতে লাগে। তার সঙ্গে সঙ্গে টাকা নিয়ে সে বাক্সে রাখে। দেখতে দেখতে অনেক সময় কেটে যায়। তখন প্রায় রাত্রের 10টা বাজে। অনামিকা আর রমেশ সিঙ্গারা বিক্রি করে বাড়ি ফিরে আসে। বাচ্চাদের জন্য যে সিঙ্গারা তারা বানিয়েছিল সেগুলো এনে হরিশ আর ভাবনাকে দিয়ে দেয়। মা বাবার দেওয়া সিঙ্গারা নিয়ে তারা ভীষণ আনন্দিত হয়। টাকায় ভরা বাক্সটি নিয়ে গিয়ে অনামিকা নিজের শাশুড়ি মার হাতে দিয়ে দেয়। শারদা ওই বাক্সটিকে দেখে বলে, ওজনটা তো একটু কম লাগছে বৌমা।
ওজন কেন কম হবে না? সে নিজে কম খায় আর বেশি পরিশ্রম করে, সেই সূত্রে তো ওজন কম হওয়ারই কথা। আমি বাক্সের ওজনের কথা বলছি। সারদার এভাবে বলাতে প্রসাদ আর কিছু না বলে সেখান থেকে ভেতরে চলে যায়। যাও বৌমা, তুমি আর ছেলে গিয়ে খেয়ে নাও, ডিমের ঝোল বানিয়েছি। কথা বলে সারদা বাক্সটি নিয়ে নিজের ঘরে চলে যায়। অনামিকা আর রমেশ হাত পা ধুয়ে রাত্রের খাবার খায়, বাচ্চারা সিঙ্গারা খায়। সারদা ওদিকে বিছানার উপরে বসে বসে বাক্সের টাকা গুনতে লাগে। হ্যাঁ গো সারদা, আজকাল ছেলে বৌমার ভালো রোজগার হচ্ছে না? নাতি আর নাতনির নামে কিছু টাকা জমিয়ে রেখো, তারাও বড় হচ্ছে, তাদের লেখাপড়ায় সে টাকা খরচা হবে। হ্যাঁ গো, আমিও সে কথা ভাবছি। এভাবে সারদা আর তার স্বামীর মাঝে কথোপকথন হয়। দিন কাটছিল। অনামিকা আর রমেশ যেখানে বাজার লাগতো সেখানে তারা সিঙ্গারার ঠেলা লাগাতো, আর বিকেল হওয়ার পরে টাকায় ভরা বাক্স নিয়ে তারা বাড়ি ফিরে আসতো। কিছুদিন পর থেকে অনামিকার দেখা দেখি অনেকেই সিঙ্গারা বানিয়ে বিক্রি করতে শুরু করে। দুটো গেলে তিনটে আসতো, তিনটে গেলে আরও চারটে চলে আসতো। দেখতে দেখতে সিঙ্গারা বিক্রিকর্তাদের ভিড় লেগে যায়। তারপর একের পর এক সিঙ্গারার দোকান লাগতে লাগে। ফলে অনামিকার ব্যবসায় এবার ক্ষতি হতে শুরু হয়, তার রোজগার পাতিও খুব কমে যায়। একদিন অনামিকা নিজের সিঙ্গারার ঠেলা না খুলেই সেখানে দুঃখিত মন নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন তার শাশুড়িমা সেখানে আসেন। কি হয়েছে বৌমা, সিঙ্গারার ঠেলাটা না খুলে এভাবে তুমি চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? এটাই ভাবছি যে আজ থেকে আমি সিঙ্গারা বিক্রি করা বন্ধ করে দেব। সিঙ্গারা বিক্রি করা বন্ধ করে দিলে তখন কি করবে বৌমা? মা, যেহেতু আমাদের কাছে শুধু সিঙ্গারার ঠেলা আছে, তাই আমরা জানি যে কখন কখন বাজার লাগে, কখন সিঙ্গারা বানাতে হয়, কখন সেটাকে বিক্রি করতে হয়, আর সেইভাবেই আমরা টাকা রোজগার করি। তাহলে এখন এতে কি আর সমস্যা? এবার সবাই একে অপরের দেখা দেখি সিঙ্গারার ব্যবসা শুরু করে দিয়েছে, তাই এখন ব্যবসাটা শুধু চলছে, খুব ভালো রোজগার পাতি নেই। বৌমা, একটা সত্যি কথা বলছি, শোনো। বলুন না মা। প্রথমে চিকেন বিরিয়ানি আসে, তারপর চিকেন টিক্কা বিরিয়ানি আসে, আর তারপর এভাবে সারদা বলা শুরু করে। সে বিভিন্ন রকমের উদাহরণ দেয়। সারদার প্রত্যেকটি কথাকে অনামিকা খুব মন দিয়ে শোনে। বৌমা, আমি যা বলতে চাইছি তুমি বুঝেছো তো? ব্যবসা ছোট হোক বা বড় হোক, তার মধ্যে প্রতিদ্বন্দ্বীরা তো থাকবেই, কিন্তু তা সত্ত্বেও তোমাকে ব্যবসার উপরে বেশি করে ধ্যান দিতে হবে, কাস্টমারদের খেয়াল রাখতে হবে, তবেই জিত হবে। হ্যাঁ বৌমা, তুমি তাহলে সেই রাস্তায় চলো, তুমি ঠিক ভাবছো, আর একটু নতুন ভাবে নিজের কাজ দেখাও। কথা বলে সারদা সেখান থেকে চলে যায়। অনামিকা এ নিয়ে ভাবনা চিন্তা করতে লাগে। তারপর কিছুক্ষণ পরে অনামিকার মাথায় একটা বুদ্ধি আসে। মুখে হাসি নিয়ে সে পাশের একটি গোলদারির দোকানে যায়। সেখান থেকে সে গোলাপি আর অরেঞ্জ রং নিয়ে আসে। বিকেল বেলাতে সিঙ্গারার ঠেলা লাগাবে বলে অনামিকা পুরো বন্দোবস্ত করে। তা দেখে সারদা, প্রসাদ, রমেশ বাচ্চারা সকলেই খুব আনন্দিত হয়। মা, আপনার কথাতে আমি খুব প্রোৎসাহন পেয়েছি, তাই অনেক ভাবনা চিন্তার পরে এবার আমি রঙিন সিঙ্গারা বানাবো। তার কথা শুনে সকলেই খুব আনন্দিত হয় আর অনামিকার খুব প্রশংসা করে। বৌমার রঙিন সিঙ্গারা, আরে বাহ রে বাহ, এভাবেই নতুনত্ব ভাবতে থাকো, আর কখনোই এসব নিয়ে মনে কষ্ট পেও না। হ্যাঁ গো বৌমা, আমাদের জন্য একমাত্র বৌমাও তুমি, আর একমাত্র মেয়েও তুমি। তোমার মুখে হাসি দেখে আমরাও খুব খুশি। তোমার মনে কষ্ট হলে আমি আর তোমার শাশুড়িও খুব কষ্ট পাই। আপনারাও আমার শ্বশুর শাশুড়ি নন, নিজের মা বাবার থেকেও বেশি। এতদিন আমি একা বাজারে সিঙ্গারা বিক্রি করতাম, এবার আমি একা রঙিন সিঙ্গারা বিক্রি করব। দেখো বৌমা, বাজারে অনেক প্রতিযোগিতা, কিন্তু হাসি মুখে সবকিছু করা যায় আর জিত হাসিল করা যায়। এভাবে বলাতে রমেশ আর অনামিকা নিজেদের সিঙ্গারার ঠেলা নিয়ে গ্রামে যেখানে বাজার লাগে সেখানে চলে যায়। একটি জায়গায় গিয়ে তারা নিজেদের ঠেলা লাগায়। তারপর অনামিকা নিজের রঙিন সিঙ্গারা বানিয়ে সেগুলোকে বিক্রি করা শুরু করে। ভাইরা আর বোনেরা, ছোটরা আর বড়রা, শুধু আপনাদের জন্য রঙিন সিঙ্গারা বাজারে এসেছে। এভাবে সে বারবার জোরে জোরে বলে রঙিন সিঙ্গারার প্রচার করে। রঙিন সিঙ্গারা শুনে
সকলেই খুব অবাক হয়ে অনামিকার ঠেলার কাছে আসতে লাগে। একথা ভেবে যে এতদিন আলুর সিঙ্গারা, পেঁয়াজের সিঙ্গারা শুনেছিলাম, হঠাৎ করে রঙিন সিঙ্গারা আবার কি হয়, এই ভেবে তারা ভিড় লাগাতে শুরু করে। এতদিন ধরে অনামিকার ঠেলাতে শুধু সাদা রঙেরই সিঙ্গারা তৈরি হতো, কিন্তু এখন অরেঞ্জ, গোলাপি রঙের রঙিন আর সুস্বাদু সিঙ্গারা তৈরি হতে লাগে। এসব দেখে লোকেরা ভীষণ আকর্ষিত হয় আর গন্ধও তাদের বেশ ভালো লাগে। খদ্দেরেরা অনামিকার কাছ থেকে সেই সিঙ্গারা নিয়ে খুব উৎসাহিত হয়ে খেতে লাগে। টাকা দিয়ে তারা সিঙ্গারা নেয় আর খুবই উৎসাহিত হয়ে সেই রঙিন সিঙ্গারা তারা খায়। অনামিকার পরিকল্পনা অনুযায়ী রঙিন সিঙ্গারার এই ব্যবসা খুবই সফল হয় আর তখন থেকে তাদের পুরো পরিবার আনন্দে জীবন কাটাতে লাগে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব, ততক্ষণের জন্য নমস্কার।